আমরা আজকে তড়িৎ রসায়নের নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের পরিবাহিতা, অর্থাৎ একটা পাত্রের মধ্যে যদি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখো তাহলে তো জানি আমরা সেটা আয়নে ভেঙে যায়, দ্রবীভূত অবস্থায় রয়েছে যেহেতু। সেই আয়নগুলো কি করে? তড়িৎ পরিবহনে সক্ষম হয়। এখন আমরা এই ক্লাসে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা দ্রবীভূত অবস্থায় রয়েছে তারা কীভাবে তড়িৎ পরিবহনে সক্ষম হবে, তড়িৎ পরিবহন করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যখন আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কথা বলছি তার আগে আমরা একটা পরিবাহীকে নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়েছি একটা ধাতব পরিবাহী কী হয়, তড়িৎ পরিবহনে সক্ষম হয়, কারণ তার মধ্যে কি রয়েছে, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন রয়েছে যেগুলো তড়িৎ পরিবহনে সক্ষম করে। এখন এর ক্ষেত্রে আমরা একটা ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা একটা ল পড়েছিলাম, তাকে ওহমস ল বলা হয়। সেটা সমান V = IR, যেখানে বলা হয়েছিল যে একটি পরিবাহীর, ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V হলে এবং ওর মধ্য দিয়ে যদি প্রবাহমাত্রা I হয় এবং এর রোধ যদি R হয় তাহলে সম্পর্কটা হচ্ছে V = IR। এটা আমরা পড়েছিলাম, যেখানে Rটা হচ্ছে রোধ। রোধ মানে কি বোঝাচ্ছে না, কতটা ডিফিকাল্টি একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎ যাওয়ার জন্য কতটা ডিফিকাল্টি রয়েছে সেটাকে নির্দেশ করে আরটা, অর্থাৎ রোধটা, অর্থাৎ বাধাটাকে রিপ্রেজেন্ট করে রোধ। এবারে এই যে রোধটা পড়ছি আমরা, সেই রোধকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? দেখেছিলাম যে রোধটা এল অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, কিন্তু পরিবাহীর ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের সঙ্গে, প্রস্থচ্ছেদ যদি এ হয়, প্রস্থচ্ছেদ যদি এ হয় এবং দৈর্ঘ্য যদি এল হয় তাহলে রোধটা এল এর সঙ্গে সমানুপাতিক কিন্তু এ এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং সেখান থেকেই আর ভ্যারিজাস L/A এনেছিলাম এবং সেখান থেকে লিখেছিলাম R = ρ × L/A। ওকে, এখন এই রোটা কি নির্দেশ করছে? রোটা নির্দেশ করছে রোধাঙ্ক। রোধাঙ্কর সংজ্ঞা কি বলেছিলাম, বা এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো আর কি, বলেছিলাম কেন বলছি। যাই হোক, L = যখন 1 হয়, A = 1 হয়, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি একক হয় আর যদি প্রস্থচ্ছেদ যদি একক হয় তাহলে সেই অবস্থায় R = ρ পাচ্ছিলাম, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহীর রোধই হলো রোধাঙ্ক। ওকে, এবারে এই রোধের একক কি বলেছিলাম? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে। আর রোধাঙ্কের একক কি বলবো? রোধাঙ্কের একক আলাদা আছে। রো সমানকালে কি লিখতে পারি? R × A/L লিখতে পারি। তাহলে এখন রোধাঙ্কের একক কি হবে? ওহম। রোধের একক তো ওহম, তো ওহম লিখলাম। আর যদি আমি সিজিএস ইউনিটে বলি তাহলে সেক্ষেত্রে এ মানে তো ক্রস সেকশন, তার মানে তার তো একক হচ্ছে সেমি স্কোয়ার সিজিএস ইউনিটে, আর দৈর্ঘ্য সেন্টিমিটার, তাই এটা হবে ওহম সেন্টিমিটার হয়ে গেল। ওকে, এবারে যে বিষয়টা মেন সেটা হচ্ছে পরিবাহী, অর্থাৎ পরিবাহিতাকে কীভাবে এক্সপ্রেস করব। একটা পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতাকে অর্থাৎ পরিবাহিতাটাকে কিভাবে এক্সপ্রেস করব, সেটা হচ্ছে এল দিয়ে এক্সপ্রেস করা হয়। সেটা হচ্ছে রোধের রেসিপ্রোকাল, অর্থাৎ রোধের অনন্যকেই আমরা কি বলবো না পরিবাহিতা বলবো বা কন্ডাক্টেন্স বলবো, ঠিক আছে। তাহলে যদি রোধের একক ওহম হয় তাহলে নিশ্চয়ই এল এর এককটা তাহলে বলতে পারি ওহম ইনভার্স, বা যাকে মো দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এল এর যদি এককের কথা বলা হয় অর্থাৎ পরিবাহিতা যদি একক, এটাকে আমরা পরিবাহিতা বলছি, পরিবাহিতা বলছি। এলকে আমরা কীভাবে, এল এর একক যদি বলি তাহলে এল এর একক হচ্ছে 1/ওহম, কারণ কি অনন্যক্ত, তাহলে সেটা সমান আমি মোহ লিখতে পারি, অর আমরা লিখতে পারি ওহম ইনভার্স লিখতে পারা যায়। এই পরিবাহিতাটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতাটা, যদি আমি এবার তড়িৎ বিশ্লেষের কথা চলে আসছি, মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কথা চলে আসছি, তার ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? সেটা একটা পরিবাহীর মধ্যে আয়নের সংখ্যার উপর ডিপেন্ড করছে, তারপরে তোমার আয়নগুলোর গতিবেগের উপর ডিপেন্ড করছে। যত সংখ্যা বৃদ্ধি পাবে আয়নের সংখ্যা তত কী হবে, তত বেশি পরিমাণে তড়িৎ পরিবহনে সক্ষম হবে। যত আয়নের গতিবেগ বৃদ্ধি পাবে তত কী হবে, তত তোমার
সে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎকে পরিবহন করতে ভালো পারবে। আর দ্রাবকের প্রকৃতির উপরেও ডিপেন্ড করে, উষ্ণতার উপরেও ডিপেন্ড করে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি করবে না, তাড়াতাড়ি আয়নগুলো একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে। তাহলে এই সমস্ত বিষয় অর্থাৎ উষ্ণতা, আয়নের সংখ্যা, তারপরে তোমার হচ্ছে দ্রাবকের প্রকৃতি, এই সব বিষয়ের ওপর, প্রভৃতি বিষয়ের ওপর কিনা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতা অর্থাৎ তড়িৎ পরিবাহিতাটা ডিপেন্ড করছে। আমরা এখানে তুলনা করছি কার সঙ্গে কার, একটা ধাতব পরিবাহীর সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতার তুলনা করছি। প্রথমে ধাতব পরিবাহীটা ধরে নিয়ে তার সাপেক্ষে আমরা আস্তে আস্তে পরিবাহীর ক্ষেত্রে, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে আর কি পরিবাহিতাটা কনসেপ্টটা নিয়ে চলে এলাম। এবার একটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট সংখ্যা। ট্রান্সপোর্ট সংখ্যাটা কি অ্যাকচুয়াল? ট্রান্সপোর্ট সংখ্যা, তারপরে আমি একটা কথা বলছি, ধরো টোটাল আর কি তড়িতের পরিমাণ হচ্ছে 100%। সেই 100% তড়িতের পরিমাণের মধ্যে কিছু পরিমাণ কি করবে না, আমি যদি এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কথা বলি, তাহলে তার ক্ষেত্রে কিছু পরিমাণ ক্যাটায়ন পরিবহন করবে, মানে ক্যাটায়নগুলো কিছু পরিমাণ তড়িৎ পরিবহনে সক্ষম হবে, আর অ্যানায়নগুলো কিছু পরিমাণ তড়িৎ পরিবহনে সক্ষম হবে। আমি মনে করছি যে, মনে করো যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে মনে করো ক্যাটায়ন 60% তড়িৎ পরিবহন করছে, মানে 100-র মধ্যে 60, আর অ্যানায়ন হচ্ছে 100-র মধ্যে 40% তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে। তাহলে বলবো যে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার, ট্রান্সপোর্ট কথাটা কি পরিবহন কথা থেকে আসছে, বাসের পরিবহন নিশ্চয়ই ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়, বাস একটা অন্যতম ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে সেখানে আমি বলতে পারি কি না, তার ট্রান্সপোর্ট নাম্বারকে আমরা টি প্লাস দিয়ে প্রকাশ করি, যেহেতু ক্যাটায়নের কথা বলা হচ্ছে, সেটা হবে কি, ক্যাটায়ন যে পরিমাণ তড়িৎ পরিবহন করছে সেই পরিমাণটা বাই টোটাল তড়িৎটা, অর্থাৎ 60কে 100 দিয়ে ভাগ করব। সিমিলারলি যদি বলা অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার কি, এখানে আমরা ট্রান্সপোর্ট নাম্বার করছি, ট্রান্সপোর্ট নাম্বার সেটা হচ্ছে টি মাইনাস, সেটা ইকুয়াল টু 40/100। এবার এরম কোনো কথা নেই যে ক্যাটায়নের ক্ষেত্রে সবসময় বেশি হবে, অ্যানায়নের কম হবে, হ্যাঁ, এরম কোনো কথা নেই, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। আর সবসময় মনে রাখতে হবে যে ক্যাটায়নের এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারের যোগফল কিন্তু সবসময় কি হবে না 1 হবে। করে দেখো, এটা করলে দেখবে 1 হবে। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যাকে আমরা বলে থাকি কি না স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা বলে থাকি। আপেক্ষিক পরিবাহিতা, এবার যেটা কি, সাপোজ আমি একটা কথা বলছি, দেখো আমরা তো অলরেডি পড়েছি আর ইজিক্যাল টু রো ইন্টু L/A। তাহলে আবার এল সমান কি পড়লাম, 1/r পড়লাম, মানে রোধ সমান রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই ক্রস সেকশন। ওই যদি পরিবাহের ক্ষেত্রে পরিবাহী বলি, আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রেও একই ব্যাপার বলা যেতে পারে। সিমিলারলি আমরা কি বলেছি, পরিবাহিতা সমান 1/r অর্থাৎ রোধের অনন্যক, সেটা সমান কি লিখতে পারি না, তাহলে 1/ρ ইন্টু L/A, মানে আর এর মানটা, আর এর এই মানটা আর কি আমি আর এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি হচ্ছে 1/ρ ইন্টু L/A আসছে, সরি A/L আসছে। এটা সমান কি, এই যে 1/ρ পেলাম তাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, অনেকটা ছোট কে এর মতো দেখতে, ইন্টু A/L। ওকে, এখন তাহলে কাপ্পা সমান কি লিখতে পারি আমরা, তাহলে এল সমান কি পাচ্ছি, এল সমান তাহলে কাপ্পা ইন্টু A/L পাচ্ছি। অর্থাৎ কাপ্পা সমান কি হচ্ছে, কাপ্পা সমান হচ্ছে তোমার এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এ, এই সম্পর্কটা পাচ্ছি। এই যে আমরা এতক্ষণ কাপ্পার কথা বললাম, এই জায়গায় এই চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, একে বলছি আমরা আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। এটা হলো কি 1/ρ, অর্থাৎ রোধাঙ্কের অনন্যক হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা। যেমন একটু আগেই বললাম না, রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, কিন্তু রোধাঙ্কের অনন্যক হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা, বা যাকে আমরা বলি স্পেসিফিক কন্ডাক্টেন্স, যাকে কাপ্পা, এই চিহ্নটার নাম হচ্ছে কাপ্পা, ছোট কে এর মতো দেখতে। এবং এই আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা আমরা কি করে দিতে পারি, সাপোজ, আচ্ছা আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা ধাতব পরিবাহীর সঙ্গে এখানে আমরা একটা
তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুলনা করছি। এখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে কি রয়েছে? অবশ্যই তোমার ক্যাথোড অ্যানোড রয়েছে। আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তুলনা করছি, সেখানে দুটো তড়িৎদ্বার রয়েছে, দুটো তড়িৎদ্বারের মধ্যে তড়িতের ট্রান্সফার ঘটছে। এখন মনে করছি আমরা সাপোজ এই যে দুটো যে তড়িৎদ্বার রয়েছে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এল, আর প্রত্যেকটা তড়িৎদ্বারের যে প্রস্থচ্ছেদ রয়েছে এ, তাহলে আমি বলতে পারি না যে এটা একটা পরিবাহী হিসেবে কাজ করছে ইটসেলফ, একটা দেখতে মনে হচ্ছে পরিবাহীর মতো দেখতে। তাহলে আমরা একটা কি করছি, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা দ্রবীভূত রয়েছে, মানে জলের মধ্যেই সাপোজ দ্রবীভূত রয়েছে, আর দুটো তড়িৎদ্বার রয়েছে। ওই তড়িৎদ্বারের বলছি প্রত্যেকটা ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি মনে করছি এ, আর দুটো যে তড়িৎদ্বার রয়েছে তাদের মধ্যকার দূরত্ব মনে করছি আমরা এল। তাহলে আমরা এই যে টোটাল সিস্টেমটাকে একটা অ্যাজ ইট ইজ পরিবাহীর সঙ্গে তুলনা করতে পারি, ধাতব পরিবাহীর সঙ্গে তুলনা করতে পারি। এখন দেখো, যদি আমরা এখানে এল সমান 1 হয় এবং এ সমান 1 হয়, তাহলে কি বলতে পারি? একক আর কি, এটার মান হচ্ছে 1 ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 1। এককটা তো অবশ্যই যদি সিজিএসে করো তাহলে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে করলে মিটার, এটা মিটার স্কোয়ার। যাই হোক, যদি এল সমান 1 হয়, এ সমান 1 হয়, তাহলে কাপ্পা সমান এল হচ্ছে না। অর্থাৎ যখন আর কি তড়িৎদ্বার দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 করে করে, এটাও একক এটাও একক, এবং ওই দুটো পরিবাহীর মধ্যকার ওই যে দুটো তড়িৎদ্বার রয়েছে তাদের মধ্যকার দূরত্ব মনে করছি 1 একক, তাহলে সেই অবস্থায় তার যে পরিবাহিতা প্রদর্শন হবে, অর্থাৎ যত পরিমাণ তড়িৎ পরিবহন করে পরিবাহিতারা, সেটা কি নির্দেশ করছে? না আপেক্ষিক পরিবাহিতাকে নির্দেশ করছে। তাহলে এইভাবে আমরা আপেক্ষিক পরিবাহিতাকে ডেজিগনেট করতে পারি, যেভাবে আমরা রোধাঙ্কের করেছিলাম। রোধাঙ্কের ক্ষেত্রে কি করেছিলাম, যে যখন আর কি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থযুক্ত একটি পরিবাহীর ক্ষেত্রে যে রোধ দেখতে পাওয়া যায় তাকে তার কি বলেছিলাম? রোধাঙ্ক বলেছিলাম। ঠিক তেমনি এখানেও যদি একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যযুক্ত একটি তড়িৎ রাসায়নিক সেল নিই, সেক্ষেত্রে তার যে পরিবাহিতার হবে সেটাই তার আপেক্ষিক পরিবাহিতা, তো কাপ্পা সমান এল হয়ে যাচ্ছে। এবারে আমরা আপেক্ষিক পরিবাহিতার একক সম্পর্কে আলোচনা করব। আপেক্ষিক পরিবাহিতা সমান কি পেলাম? কাপ্পা সমান আমরা কি পেলাম? এল ইন্টু এ বাই এল, এরকম একটা ইকুয়েশন পেলাম, সরি এল বাই এ পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে এখন দেখো, যদি আমি বলি এল এর একক অর্থাৎ পরিবাহিতার একক, তো বলেছি রোধের অনন্যককে পরিবাহিতা বলা হয়, তাই এককটা হবে অনন্যকী অর্থাৎ ওহম ইনভার্স। আর এর একক কি হবে? এর তো উপরে মানে এল মানে তো দৈর্ঘ্য, মানে সেন্টিমিটার, নিচে যে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি হবে? সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে না? এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কেটে কাটাকুটি হওয়ার পর ওহম ইনভার্স সেন্টিমিটার হয়ে যাচ্ছে, সেন্টিমিটার ইনভার্স হয়ে যাচ্ছে। এটা তোমার সিজিএস ইউনিটে। আচ্ছা, অনেক সময় ওহমটাকে আমরা সিমেন্সে প্রকাশ করি, এস অর্থাৎ এস দিয়ে প্রকাশ করে থাকি, সিমেন্স সেন্টিমিটার ইনভার্স লিখতে পারি, ঠিক আছে। অথবা তুমি যদি এটা তো সিজিএসএ হলো, যদি তুমি বলো এসআইতে, তাহলে কি হবে? এসআইতে হবে তোমার সিমেন্স মিটার ইনভার্স হয়ে যাবে। এটা হলো তোমার আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পার একক। এবার কি বিষয় হচ্ছে, এবার দেখো একটা বিষয় বলতে ভুলে গেছি, যে এল বাই এ যে রেশিওটা পাচ্ছি না, একে আমরা কোষ ধ্রুবক বলে থাকি বা সেল কনস্ট্যান্ট বলে থাকি, সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক বলে থাকি। কারণ এই যে রেশিওটা একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে নির্দিষ্ট হয়, কারণ একটা নির্দিষ্ট কোষ, তার ক্ষেত্রে ওই যে তড়িৎদ্বার ইউজ করছে তাদের প্রস্থচ্ছেদ বিভিন্ন হবে, এবং তড়িৎদ্বার দূরত্বটাও তোমার কি হবে? ভিন্ন ভিন্ন হবে। মানে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে নির্দিষ্ট হবে অবশ্যই। তাহলে তাই আমি বলতে পারি কি, এটা যেহেতু একটা কোষের ক্ষেত্রে ফিক্সড, এলটা যেহেতু কোষের ক্ষেত্রে ফিক্সড, তাই কোনো একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এল বাই এ রেশিওটাও কি হবে? ফিক্সড হবে। তাকে কোষ ধ্রুবক বলছি। কোষ ধ্রুবককে বা সেল কনস্ট্যান্ট, তার এককটা নিশ্চয়ই বুঝতে পারছো, উপরে সেন্টিমিটার, নিচে সেন্টিমিটার স্কোয়ার, তাই একক সিজিএসে সেন্টিমিটার ইনভার্স হবে। আর যদি তুমি বলো এসআইতে, তাহলে মিটার ইনভার্স হবে। এবার একটা বিষয় বলছে কি, যে আপেক্ষিক পরিবাহিতাটা কোষ ধ্রুবকের উপর নির্ভর করবে না। একটা নির্দিষ্ট তোমার একটা নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে অবশ্যই গাঢ়ত্বটা ফিক্সড রাখতে হবে। তার ক্ষেত্রে এই স্পেসিফিক কন্ডাক্টেন্স অর্থাৎ কাপ্পার ভ্যালুটা কিন্তু ফিক্সড হবে, সেটা এল বাই এর ওপর ডিপেন্ড করছে না, কোষ ধ্রুবকের উপর ডিপেন্ড করবে না। কেন বলছি দেখো, আমি সাপোজ যদি বলি কাপ্পা সমান কি লিখতে পারছি? কাপ্পা সমান লিখছি তোমার এল ইন্টু
ক্যাপিটাল এল বাই এ, তাকে আমরা লিখতে 1/r ইন্টু রো ইন্টু এল বাই এ। এবার দেখো কোন একটা যদি ভিন্ন ভিন্ন সেল নাও তাহলে এল বাই এ ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে। একটা সেলের ক্ষেত্রে মনে করো 10 হলো, একটা সেলের ক্ষেত্রে মনে করো এটা 50 হলো। ভিন্ন ভিন্ন সেলের ক্ষেত্রে এল বাই এর ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে, কিন্তু যেহেতু ওই সেল পরিবর্তন করলে আর এর ভ্যালুটাও পরিবর্তন হয়ে যাবে, তাই ওভারঅল গুণফলটা কিন্তু ফিক্সড থাকবে। মানে তুমি যদি অন্য সেল নাও তাহলে সেল কনস্ট্যান্ট চেঞ্জ হলেও আর এর ভ্যালুটাও চেঞ্জ হবে, এমনভাবেই চেঞ্জ হবে, কিন্তু কাপ্পার ভ্যালুটা কিন্তু ফিক্সড থাকবে, গুণফলটা কিন্তু ফিক্সড থাকবে। তাই আমরা বলতে পারি কাপ্পাটা অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্সটা সেটা সেল কনস্ট্যান্টের ওপর নির্ভর করছে না। এবার একটা বিষয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি না, কোনো দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তনে কিন্তু আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন ঘটে। অর্থাৎ গাঢ়ত্বের ওপর কীভাবে নির্ভর করবে, কনসেন্ট্রেশন একটা দ্রবণের গাঢ়ত্বের ওপর কীভাবে ডিপেন্ড করবে কি না স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতাটা। দেখো আমি এক্ষেত্রে তড়িৎবিশুদ্ধ পদার্থকে দুটো ভাগে ভাগ করতে পারি। আমি তীব্রও করতে পারি, মানে যাকে স্ট্রং ইলেকট্রোলাইট বলে থাকি, স্ট্রং ইলেকট্রোলাইট অর্থাৎ তীব্র তড়িৎবিশুদ্ধ পদার্থ যার কি সম্পূর্ণ ভেঙে যায়, স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছি। আর একটা উইক ইলেকট্রোলাইটিক সলিউশন, মানে উইক ইলেকট্রোলাইটটা রয়েছে অলরেডি এর উইক ইলেকট্রোলাইটিক সলিউশন অর্থাৎ মৃদু তড়িৎবিশুদ্ধ পদার্থের দ্রবণ। এখন দেখো যদি আমরা বলি যে গাঢ়ত্ব বৃদ্ধি করি তাহলে কি হবে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে না আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, তাই তো, আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন গাঢ়ত্ব বৃদ্ধি করলে যেহেতু আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, তাই আমরা বলতে পারি কি না পরিবহন ক্ষমতারও বৃদ্ধি পাবে, তাই পরিবাহিতারও বৃদ্ধি পাবে, অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্সটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে যত গাঢ়ত্ব বাড়াবে তুমি, কনসেন্ট্রেশন বাড়বে, তত কি হবে আয়নের সংখ্যা বাড়বে, আয়নের নাম্বার বাড়বে, নাম্বার অফ আয়ন ইনক্রিজ হবে, যার ফলে আর কি হবে না কাপ্পার মানটা অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতাটাও বৃদ্ধি পাবে। কারণ আপেক্ষিক পরিবাহিতা কি নির্দেশ করে, যখন আর কি একক দৈর্ঘ্যে মানে ওই যে কোষটা তৈরি করেছো তুমি, ওই যে তুমি তড়িৎবিশুদ্ধ কোষটা নিয়েছো, ওই দুটো কোষের দুটো তড়িৎদ্বয়ের মধ্যে দূরত্ব যদি একক হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়, তাহলে সেই অবস্থায় তার পরিবাহিতাটাকে কি বলেছি আমরা আপেক্ষিক পরিবাহিতা বলেছি। এখন দেখো যদি দুটো একক হয়, মানে এটা যদি একক দূরত্ব হয় তাহলে এবং প্রস্থ যদি একক হয়, তাহলে এই অবস্থায় বলতে পারি আয়তনটা কি একক বলতে পারি। এল যদি এক হয়, এ যদি এক হয়, তাহলে আয়তন ভি সমান এল ইন্টু এ, তো মানে কোনো একটা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য করলে আয়তন হয়ে যায়, তাহলে আয়তনটা একক হচ্ছে। অর্থাৎ একক আয়তনের কোনো দ্রবণের পরিবাহিতাটাকেই আমরা কি বলি আপেক্ষিক পরিবাহিতা। এখন দেখতে পাচ্ছি একক আয়তনে যদি গাঢ়ত্ব বৃদ্ধি করি তাহলে কি হবে, প্রতি একক আয়তনে অর্থাৎ যত মানে একটা ফিক্সড একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, আর আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে কাপ্পার মানটাও বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি আমি বলি যে দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, মানে স্ট্রং আর উইক দুটো ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। এখন একটা বিষয় আসতে পারে, যত তুমি গাঢ়ত্ব বাড়াবে তত কিন্তু স্ট্রংয়ের ক্ষেত্রে বিয়োজন মাত্রার কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইট তারা তো 100% বিয়োজিত হয়, 100টা অণু নিলে 100টাই ভেঙে গেল। কিন্তু উইকের ক্ষেত্রে কি বলছে যে তুমি যদি 100টা নাও তার মধ্যে 50টা ভাঙে, মানে বিয়োজন মাত্রাটা একের কম, মানে সম্পূর্ণ প্রকার আয়নে ভেঙে যায় না। এখন যদি তুমি দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করো তখন দেখা যাবে যে তার বিয়োজন মাত্রা আরও কমে যাবে। কেন বলো তো, কারণ অণুর সংখ্যা বেড়ে গেছে, অণুর সংখ্যা বেড়ে গেলে সে ভেঙে গিয়ে যে আরও কণা তৈরি করতে পারবে তার পজিশনটা পাবে না আর কি, এত কণার সংখ্যা বেড়ে গেছে। তাহলে যত আর কি তুমি মৃদু তৈবিশের ক্ষেত্রে বা উইক ইলেকট্রোলাইট সলিউশনের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করবে তত কি হবে, তত তোমার তার বিয়োজন মাত্রা কমে যাবে। অর্থাৎ আগে 100টার মধ্যে 50টা ভাঙছিল, এখন প্রতি 100টার মধ্যে দেখা যাবে যে 30টা ভাঙছে, এরকম লক্ষ্য করা যাবে। কিন্তু যেহেতু তুমি অণুর সংখ্যা বাড়াচ্ছ, মানে গাঢ়ত্ব বাড়াচ্ছ, মানে কি তড়িৎবিশুদ্ধ পদার্থের পরিমাণটা বাড়াচ্ছ, সে কারণে বলতে পারি যে ওভারঅল আয়নের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওভারঅল আয়নের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্রতি একক আয়তন পিছু, সে কারণে বলতে পারি যে পরিবহন মানে আপেক্ষিক পরিবাহিতাটাও বৃদ্ধি পাবে। কারণ আপেক্ষিক পরিবাহিতা প্রতি একক আয়তনের পরিবহন ক্ষমতা মানে পরিবাহিতাকে নির্দেশ করছে, প্রতি একক
আয়তনে কত পরিবাহিত তাকে নির্দেশ করছে আপেক্ষিক পরিবাহিতা। তাই আয়নের সংখ্যা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার মানটাও বৃদ্ধি পাবে। তাহলে কনসেন্ট্রেশন যদি কমাও তাহলে কি হবে, কনসেন্ট্রেশন কমলে প্রতি একক আয়তন পিছু আয়নের সংখ্যা কমে যাবে, আয়নের সংখ্যা কমে গেলে কাপ্পার মানটাও কমে যাবে। তাহলে গাঢ়ত্বের সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কাপ্পা অর্থাৎ আপেক্ষিক যে পরিবাহিতাটা সেটা তোমার সমানুপাতিক, বাড়লে বাড়বে কমলে কমবে। যে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা যাকে আমরা মোলার কন্ডাক্টেন্স নামে চিনি। এটা অ্যাকচুয়ালি কি, আমি মনে করছি যে একটা দ্রবণ আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রয়েছে। এবার তুমি কি করছো, ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে মনে করছি আমরা যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। ঠিক আছে, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। মনে করো আয়তনটা হচ্ছে ভি সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এবার বলছে এই দ্রবণটার মধ্যে তুমি যদি আর কি দুটো তড়িৎদ্বার রাখছো, তড়িৎদ্বার রেখে তো আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি করি। আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ কী করে তৈরি করি, যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে দুটো তড়িৎদ্বারের ডুবিয়ে দিলে তড়িৎ দ্রবণের মধ্যে, তাহলে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি হয়ে যাবে। এখন এই যে কোষটা তৈরি হলো, এখন এই অবস্থায় যদি আর কি দেখা যায় যে ওই যে দুটো তড়িৎদ্বারের মধ্যে কার যে দূরত্ব সেটা যদি 1 সেন্টিমিটার হয়, একক হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই দ্রবণের পরিবাহিতাটাই হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে আমি কি বললাম, আমি মনে করছি একটা নির্দিষ্ট আয়তনের একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিলাম যার মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। এই অবস্থায় আমি ওই দ্রবণের মধ্যে দুটো তড়িৎদ্বার ডোবালাম, এমনভাবেই রাখলাম দুটো তড়িৎদ্বারকে যাতে কি না তাদের মধ্যকার দূরত্ব হয় 1 সেন্টিমিটার। সেই অবস্থায় তার পরিবাহিতাটাই হচ্ছে তোমার কি, তার মোলার পরিবাহিতা। এখন এটাকে কী করে আমরা এক্সপ্রেস করব, এটাকে আমরা ল্যামডা এম দিয়ে এক্সপ্রেস করে থাকি, ল্যামডা এম। ঠিক আছে, এম ফর মোলার পরিবাহিতা, ল্যামডা এম মোলার পরিবাহিতা। ঠিক আছে, এবার এটার ম্যাথামেটিক্যাল ফর্মটা কি, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে এর সম্পর্কটাই বা কী। ঠিক আছে, এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতারাই কি, পরিবাহিতারা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। কারণ আমি বলেছি অলরেডি যে একক আয়তনের কোনো দ্রবণের পরিবাহিতারই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাই 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা। এখন তো দ্রবণটা না তুমি 1 সেন্টিমিটার নাও নি, তুমি তো ভি সেন্টিমিটার কিউব নিয়েছো। তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাটা কী হবে, তাহলে নিশ্চয়ই ভি ইন্টু কাপ্পা। এখন ওই দ্রবণের পরিবাহিতাটা কি আমরা কি বলি, মোলার পরিবাহিতা বলি। তাহলে ল্যামডা এম সমান হচ্ছে ভি ইন্টু কাপ্পা হলো। এখন দেখো আমি মনে করছি যে এই দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে ক্যাপিটাল এম, এত মোলার হচ্ছে তো গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব হচ্ছে ক্যাপিটাল এম। এখন দেখতে পাচ্ছি আমরা যে ভি সেন্টিমিটার কিউব দ্রবণের মধ্যে 1 মোল রয়েছে, তাহলে লিখতে পারি কি, ভি সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কত রয়েছে, 1 মোল রয়েছে। তাহলে 1-এর জন্য কত আর 1000-এর জন্য কত বার করব, তাহলে তো আমি তখন তো মোলার গাঢ়ত্ব পেয়ে যাব। তাহলে 1 সেন্টিমিটার কিউতে কত রয়েছে, 1/v। 1000 সেন্টিমিটার কিউতে কত রয়েছে, 1000/v। তাহলে 1000 সেমি কিউতে যত মোল থাকে তাকে তার মোলার গাঢ়ত্ব বলে থাকি। তাহলে নিশ্চয়ই বলতে পারি ক্যাপিটাল এম সমানই হচ্ছে 1000/v হয়ে গেল। তাহলে ভি সমান কি লিখতে পারি, 1000/m লিখতে পারি। আচ্ছা, এই যে সমীকরণ যেটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এই 1 নম্বর সমীকরণে ভি এর মানটা বসিয়ে দেবো, তাহলে কি হবে, ল্যামডা এম সমান, তাহলে এই দুটো ইকুয়েশন দিয়ে কি আসছে না, ভি এর মানটা বসিয়ে দিচ্ছি 1000/m ইন্টু কাপ্পা। তাহলে এটাই হয়ে গেল তোমার মোলার মোলার পরিবাহিতার সঙ্গে কাপ্পা অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। তাহলে বিষয়টা দেখে নাও একবার,
যে আমরা একটা পাত্র নিয়েছিলাম, যেই পাত্রের মধ্যে কিনা ভি সেন্টিমিটার কিউ একটা আয়তনের দ্রবণ রয়েছে, যার মধ্যে 1 মোল তড়িৎবিশিষ্ট পদার্থ দ্রবীভূত রয়েছে। তাহলে সেই অবস্থায় বলে যদি আমি এমন দূরত্ব তড়িৎদ্বার নিই, তড়িৎদ্বার দুটোকে এমন দূরত্বে রাখি যাতে কিনা 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে সেই অবস্থায় এই দ্রবণের পরিবাহিতাকে আমরা এক্সপ্রেস করছি মোলার পরিবাহিতা নাম দিয়ে। এখন আমরা কি জানি যে একক আয়তনের দ্রবণের পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, কারণ আমরা জানি একক আয়তনের কোনো দ্রবণের পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এখন তো তুমি একক আয়তন নাওনি, তুমি ভি সেমি কিউ নিয়েছো, তাহলে ভি সেমি কিউ দ্রবণের পরিবাহিতা কী হবে? ভি ইন্টু কে। তাহলে এটা অর্থাৎ দ্রবণটার মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান ভি ইন্টু কে, কারণ এই দ্রবণের পরিবাহিতাটা কিন্তু ল্যামডা দিয়ে এমনি প্রকাশ করেছি, আমরা অন্যভাবে তার পরিবাহিতা ভি কাপ্পা পেলাম। তাহলে ওই ল্যামডা এম ইকুয়াল টু ভি ইন্টু কাপ্পা। অন্যদিকে আমরা মনে করছি যে দ্রবণের পরিবাহিতা হচ্ছে ক্যাপিটাল এম, মানে প্রতি 1000 সেমি কিউ দ্রবণে এম মোল দ্রবীভূত থাকে। সেটাকে আলাদাভাবে আসছি আমরা যে ভি সেমি কিউতে রয়েছে 1 মোল, এটা আমি ধরেইছি অলরেডি। তাহলে 1 সেমি কিউতে এবং 1000 সেমি কিউতে কত বার করলাম, তাহলে 1000/ভি হলো। এখন শর্তানুসারে তাহলে এম সমানই হচ্ছে 1000/ভি, সেখান থেকে ভি এর মানটা বার করে ফেললাম এবং ভি এর মানটা এই যে এক্সপ্রেশনটা অর্থাৎ ল্যামডা এম ইকুয়াল টু 1000 কাপ্পা/এম এ বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তুমি মানে আমি আস্তে আস্তে কি পেলাম না এক্সপ্রেশনটা পেলাম মোলার পরিবাহিতার ক্ষেত্রে। তাহলে এককটা কি হবে এর ক্ষেত্রে? আচ্ছা, এই এককটা বলতে গেলে দেখো আমরা একটা এক্সপ্রেশনটা পেয়েছি অলরেডি, ল্যামডা এম ইকুয়াল টু ভি ইন্টু কাপ্পা পেয়েছি অলরেডি। আমরা যে ইকুয়েশনটা পেয়েছি ল্যামডা এম ইকুয়াল টু ভি ইন্টু কে, এই ইকুয়েশনে দেখতে পাচ্ছ তোমরা যে ভি আছে এবং কাপ্পা আছে, কে বলি কাপ্পা বলছি অ্যাকচুয়ালি। এখন কাপ্পার এককটা কি? কাপ্পার একক তোমরা অলরেডি পড়েছো যে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। আর ভি এর এককটা কী হবে? আচ্ছা দেখো, ভি তো নর্মালি তোমরা বুঝছো আয়তন, কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে 1 মোল দ্রবণ, যে 1 মোল ইলেকট্রোলাইট যেই পরিমাণ দ্রবণে রয়েছে তার আয়তন হচ্ছে ভি সেমি কিউ। তাহলে আমি বলতে পারি না প্রতি মোল পিছু যে আয়তন তড়িৎবিশিষ্ট তাকে আমরা বলছি কি ভি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ভি এর একক হচ্ছে সেন্টিমিটার কিউ পার মোল। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেন্টিমিটার কিউ আছে, সেন্টিমিটার ইনভার্স আছে, তাহলে কাটাকুটি হয়ে গেলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আর ওহম ইনভার্সকে আমরা সিমেন্স দিয়ে প্রকাশ করি বা মো দিয়ে প্রকাশ করি, তাহলে সিমেন্সটা আগে লিখলাম আর এখানে মোল ইনভার্স, তাহলে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। অনেক সময় এটাকে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারি যদি আমরা এসআই দিয়ে ব্যাপারটাকে প্রকাশ করি, এসআই এককে। এরপরে অনেকটা সিমিলার তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা মোলার পরিবাহিতার অনেকটাই সিমিলার, যেটাকে আমরা ল্যামডা এন দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এখন বা নর্মাল ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারি এটাকে, একটাকে তো ল্যামডা এম দিয়ে প্রকাশ করছি, একটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারি। এই তুল্যাঙ্ক পরিবাহিতা কী করে এক্সপ্রেস করব? আগের মতোই আমরা শুধু এখানে কি করব, মনে করে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মনে করো আমরা যে ভি সেমি কিউ আয়তন রয়েছে, ঠিক আছে। এই পাত্রের মধ্যে যে দ্রবণটা রয়েছে তার আয়তন হচ্ছে ভি সেমি কিউ, এবং এই দ্রবণের মধ্যে যে পরিমাণ ইলেকট্রোলাইট রয়েছে তার পরিমাণ হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক, অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ আমার দ্রবণ মানে তড়িৎবিশিষ্ট পদার্থটা রয়েছে এই দ্রবণের মধ্যে। এবার কি করছো তুমি, দুটো ইলেকট্রোলাইট একই রকমভাবে মানে তড়িৎদ্বার আর কি একই রকমভাবে রেখেছো এবং তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে 1 সেন্টিমিটার রেখেছো। আগের মতোটাই, খালি এখানে গাঢ়ত্বটাকে তুমি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করছো, মানে পরিমাণটাকে আর কি। আগেটা 1 মোল ছিল, এখানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে। এই অবস্থায় এই টোটাল দ্রবণের পরিবাহিতাটা হবে তোমার কি না তুল্যাঙ্ক পরিবাহিতাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। আর আগের মতো করেই যদি আমি এক্সপ্রেস করি জিনিসটাকে, তাহলে কি হবে, ল্যামডা সমান হবে যেটা, সেটা হচ্ছে তোমার 1000 কাপ্পা/এন হবে। এন মানে কি বোঝাচ্ছে? এন মানে তার বোঝাচ্ছে যে ওই যে দ্রবণটা রয়েছে তার নর্মালিটি কত। আগেটা তো মোলারিটি নিয়ে করেছি কারণ মোল ছিল বলে, এখানে এনটা হচ্ছে নর্মালিটি, অর্থাৎ নর্মালে তার দ্রবণের গাঢ়ত্বটা কত, নর্মালিটি এককে তার গাঢ়ত্বটা কত। তাহলে এর ক্ষেত্রেও নর্মালি আমরা কি বলতে পারি, এর ক্ষেত্রে দেখো আমরা তো একটা এক্সপ্রেশনে এর এককটা কী হবে, এর এককটা আগের সঙ্গে সিমিলার হবে,
খালি আর কি মোল ইনভার্সের জায়গায় কি হয়ে যাবে না গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে, তাহলে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা তোমার সিজিএস ইউনিটে যদি এসআইতে করো তাহলে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে মোলার পরিবাহিত এবং তুল্যাঙ্ক পরিবাহিতকে এক্সপ্রেস করতে পারি। এবার দুটোর মধ্যে সম্পর্ক কি? দুটোর সম্পর্ক হচ্ছে, দেখো যদি আমরা এই ল্যামডা বাই ল্যামডা এম করি, অর্থাৎ যদি তুল্যাঙ্ক পরিবাহিতাকে যদি আর কি মোলার পরিবাহিতাতে ভাগ করি তাহলে কি হবে, কি এক্সপ্রেশন আসবে? তুল্যাঙ্ক পরিবাহিতার এক্সপ্রেশন ছিল 1000 কাপ্পা বাই এন আছে, আর মোলার পরিবাহিতার ক্ষেত্রে কি 1000 কাপ্পা বাই এম। এন ফর নর্মালিটি ওই দ্রবণের, আর এম ফর ওই দ্রবণেরই মোলারিটি। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, তাহলে উপরে নিশ্চয়ই ক্যাপিটাল এম হবে, নিচে ক্যাপিটাল এন হবে, তাহলে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সম্পর্ক। আর একটা বিষয় দেখো, ফার্দার মোড যদি আমি বলতে চাই, এনটাকে কি করে প্রকাশ করতে হয়? নর্মালিটি, যোজ্যতার সঙ্গে মোলারিটি গুণ করলেই কি হয়, নর্মালিটি হয়। যোজ্যতাকে জেড দিয়ে প্রকাশ করছি আমরা, তাহলে এম এম কেটে যাবে, তাহলে 1/z আসছে। তাহলে ল্যামডা সমান কি হচ্ছে, ল্যামডা এম বাই জেড আসছে, অর্থাৎ ল্যামডাটা কি হচ্ছে, এটা তুল্যাঙ্ক পরিবাহিতা, ল্যামডা এম হচ্ছে মোলার পরিবাহিতা। ঠিক আছে, এই এক্সপ্রেশনে আমরা প্রকাশ করতে পারি।